চলছে বিপিএল এর একাদশ আসরের প্লে অফ ম্যাচ। প্লে অফের প্রথম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এবং দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সন্ধ্যা 6:30 সেখানে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। পাশাপাশি বিপিএল এর এবারে আসরটা শেষের দিকে চলে এসেছে, নানা ইস্যু সামনে এসেছে। এইসব ইস্যুগুলো কি কি, এই বিষয়গুলো আসলে কতটা সলভিং করা যেত আরও আগে থেকে, এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং এই সব বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি, আমাদের খুব কাছের বড় ভাই মাসুদ পারভেজ। মাসুদ ভাই, আপনাকে স্বাগত মোহনা টেলিভিশন। ধন্যবাদ। দ্বিতীয় ম্যাচ চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল, কি মনে হচ্ছে কতটা ফাটাফাটি হতে পারে? কারণ এই দুই ধরনের কিন্তু প্লেয়ার আসার কথা। ফরচুন বরিশালের দুজন দেখলাম একটু আগে, নুর আলী যাত্রার এবং অ্যাডাম ভিললেকান, বাট চিটাগং কিংস সেভাবে কোনো প্লেয়ার নিচ্ছে না। তো ওভারঅল এই দুইটা দলকে যদি আপনি বিশ্লেষণ করেন কিভাবে? আপনি চিটাগংকে যদি বিশ্লেষণ করেন, আপনি দেখেন যে ওরা এই পর্যন্ত যে এসেছে, ওদের যে নাম্বার অফ পারফর্মার, এই নাম্বারটা কিন্তু বেশি ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে এক এক ম্যাচে এক একজন পারফর্ম করেছে। আপনি বিদেশিদের উপর ওই অর্থে নির্ভরতা কিন্তু ছিল না। আপনি দেখেন লোকাল পারফর্মাররাও কিন্তু পারফর্ম করেছেন, এবং এই মিশেলেই কিন্তু তারা আজকের এই জায়গায়। আর ফরচুন বরিশাল তো নতুন করে বলার কিছু নেই, গতবারের চ্যাম্পিয়ন, এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ওই যেটা বললাম যে এই ধরনের ম্যাচে এসে আসলে প্রেডিকশন খুব একটা খাটে না। নির্দিষ্ট দিনে কে ভালো খেলবে, কে কাটছে একটু বেশি উপরের দিকে থাকবে পারফরমেন্সের দিক থেকে, সেটাই আসলে ম্যাচের রেজাল্টটা নির্ধারণ করে। অ্যাজ ইউজুয়াল আমি যেটা চাই, যে আমি এখান থেকে চেয়ে তো কাউকে জেতাতে পারবো না। মাঠের খেলাটা খুব ভালো হোক, লড়াইটা হোক, দর্শকরা আজকে দেখেন আপনি বিপিএল নিয়ে এত নেতিবাচক প্রচারণা, এত কিছু একটা দলের কারণে, তারপর আপনি খেয়াল করে দেখেন যে দর্শকের কিন্তু অভাব নেই। হুমড়ি খেয়ে পরে কিন্তু দর্শকরা মাঠে ঢুকছেন। তো আমি চাই যে দর্শকরা যেটার জন্য মাঠে ঢুকেন, এক পেশে ম্যাচ বা নিরামিষ লড়াইয়ের চেয়ে শ্বাসরুদ্ধকর লড়াই দেখে যাতে তারা বাড়ি ফিরতে পারেন, এটাই আসলে চাওয়া। যেটা বললেন একটা দলের জন্য নেতিবাচক প্রভাব, এই যে একটা দল, এই দলটা আসলে সিলেকশনের কোন জায়গায় গাফিলতি ছিল? আরো একটু কি বিসিবি সচেতন হওয়া কিছু? মানে আমরা গতকালকে প্রেস কনফারেন্সে দেখলাম ফারুক ভাই খুব রেগে গেল যে 16 বছরও তো এরকম হলো। বাট 16 বছরে মাসুদ ভাই, আপনার তো বিপিএল অনেক বছর ধরে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কাভার করছেন। 16 বছরে কি এরকম হয়েছে যে একটা টিম বাসে বাসে মানুষ ড্রাইভার কিডব্যাক আটকে রাখে, একটা মালিককে পাহারা দেওয়ার জন্য হোটেলের সিকিউরিটি থাকে, এই পরিস্থিতি কি? এই পরিস্থিতি আসলে মানে নানা এই একটা পার্টিকুলার টিমকে নিয়ে যদি আপনি বলেন, আমি বলবো যে তারা একবার রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছে। ইতিহাসটা নেগেটিভ, বাট একটা ইতিহাস গড়ে ফেলেছে। মনে করেন এর আগেও শুরুর দিকে যখন দুইটা বিপিএল হয়েছে 2012-13-তে, তখনও কিন্তু পেমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ছিল, নানা রকমের অনিয়ম ছিল। এরপরে যখন হচ্ছে একটা বছর বিরতি দিয়ে 2014 সালে বিপিএল হলো না, এরপরে আবার 2015 থেকে বিপিএলটা শুরু হলো। তখনকার বোর্ড সভাপতি নাজমুল হাসান উনি চেয়েছিলেন যে সবকিছু ক্লিন করে নতুনভাবে শুরু করবেন। সেজন্য একটা বছর বিরতি দিয়ে 2015 সাল থেকে যখন আবার বিপিএল শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে তখন কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানগুলো কিন্তু এসেছিল। আপনি খেয়াল করে দেখেন বেক্সিমকো, বসুন্ধরার মতো প্রতিষ্ঠানগুলো তখনই কিন্তু বিপিএলে তারা যাত্রা শুরু করে। এরপর থেকে বিপিএল হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে পেমেন্ট নিয়ে খুব সামান্য কিছু বিতর্ক ছাড়া এরকম বড় ধরনের ঝামেলা কিন্তু হয়নি। এখন এখানে আপনি বলতে পারেন যে একটা দেশের সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, এবং এরকম যখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে দেশ যায়, বিশেষ করে অর্থনৈতিক সংকটটা দেশের মধ্যে চলে আসে, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে হয়তো কিছু সমস্যা হয়তো থাকতে পারতো। কিন্তু এবার যেভাবে বুম করেছে, আপনি দেখেন সারা বিশ্বে জিনিসটা ছড়িয়ে পড়েছে যে দল মালিকের হোটেল রুমের সামনে পাহারা বসেছে, খেলোয়াড়দের কিট ব্যাগ আটকে রাখা হয়েছে, বাস মালিক তার পেমেন্ট পাচ্ছেন না। মানে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসলে বিচিত্র, মানে আগে শোনা যায়নি। যেমন আজকে সকালে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে রাজশাহী দলের মালিককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার কাছ থেকে একটা মুচলেকা আদায় করা হয়েছে যে তিনি 3 কিস্তিতে টাকা পরিশোধ করবেন। যদি না করে থাকেন তাহলে উনি এই মুচলেকাও দিয়ে এসেছেন যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তো এরকম ঘটনা, বিপিএল এর আগেও বিভিন্ন দল মালিক নানা অপরাধে জেল খেটেছেন, জেলে গিয়েছেন নানা অপরাধে। সেটা কিন্তু বিপিএল রিলেটেড অপরাধ না, বা এরকম নন পেমেন্ট ইস্যু নিয়ে না। তাদের অন্যান্য ক্ষেত্রে তাদের অনিয়মের কারণে তারা জেলে গিয়েছেন, কিন্তু ঠিক বিপিএল এর পার্টিকুলার একটা আসরের নন পেমেন্ট এবং নানা রকম বিতর্কের কারণে একজন দল মালিককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
এইটা মানে এই ইতিহাসটা আসলে মানে বিপিএল এর ইমেজের জন্য আসলে খুব ভালো কিছু হলো না। সেটা তো রংপুর, মানে আপনি যেটা বলেন দুর্বার রাশি, মানে চিটাগং কিংসের নামে এরকম তারাও পেমেন্ট দেয়। আবার আরো দুই একটা ফ্র্যাঞ্চাইজির নামও শোনা যাচ্ছে, বাট কেন আমরা আসলে যখন দলটা কিনি, তাহলে দলটা কেনার সময় আমাদের তো প্ল্যান থাকার কথা। আসলে মালিকদের কি কোনো কারণে গাফিলতি ছিল নাকি বিসিবি আরেকটু স্ট্রিক্ট হতে? এখানে এখানে দুই দিক থেকেই আছে, আমি যেটা বলছিলাম। হ্যাঁ, বিসিবি হয়তো তাদের পয়েন্ট চিন্তা করে থাকতে পারে যে দেশ অর্থনৈতিক সংকটে আছে, সেই জায়গা থেকে হয়তো তারা কিছু ছাড় দিয়ে চেয়েছে যে কোনো মূল্যে টুর্নামেন্টটা মাঠে থাকুক। তা আমি নিশ্চিত যে এখন তাহলে তো তারা মুখে বলছেন না, বাট নিশ্চিতভাবেই যা তারা উপলব্ধি করতে পারছেন যে এবারের আসরটি বোধহয় না করে অন্যভাবে একটা বিরতি নিয়ে শুরু করতে পারলে হয়তো জিনিসটা ভালো হতো। আসলে আপনি খেয়াল করে দেখেন বিপিএল এই যে এবার এখন হয়তো আজকে এই কোয়ালিফায়ার এলিমিনেটর উপলক্ষে কিছু বড় তারকা হয়তো এসেছেন। আপনি দেখেন অন্যান্য বেশ কয়েকটা, যেমন সংযুক্ত আরব আমিরাতে যে টুর্নামেন্টটা হয়, হ্যাঁ, যে টি-20 টুর্নামেন্টটা হয়, বিগ ব্যাশ চলে, বেশ কয়েকটা টুর্নামেন্টের সঙ্গে কিন্তু এটা সাংঘর্ষিক হওয়ার কারণে অনেক বড় তারকাকে কিন্তু বাংলাদেশের এই টুর্নামেন্টে পাওয়া যায় না। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে এবার যেটা করলে হতো যে বিপিএল এর উইন্ডোটা একটু চেঞ্জ করে যদি অন্য একটা সময় নেওয়া যেত, আর একটু সময় নিয়ে যদি এই কাজগুলো করা যেত, আমি মনে করি যে ইট উড হ্যাভ বিন এ মাচ বেটার টুর্নামেন্ট। মাহমুদ ভাই, এটা তো গেল পেমেন্ট ইস্যু। এবার অনলাইনে একজন সাংবাদিক আল জাজিরা তিনিও বললেন এবং আমরাও পত্র পত্রিকায় দেখলাম যে ফিক্সিং এর একটা কালো ধাপ এবং 7 থেকে 8টি ম্যাচে টার্গেট করেছে বিজয়ের মতো ক্রিকেটারকে। দেশ থেকে নিষেধাজ্ঞা ছড়িয়ে যাওয়ার পর আবার বোর্ড বলছে যে আমরা এরকম কোনো কিছু দেইনি। বিজয় আবার এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, সাইফুদ্দিনের নাম এসেছে, আরো বেশ কিছু ক্রিকেটারের নাম এসেছে। আসলে ফিক্সিংটা কখন? আসলে অনেকেই বলে যে ক্রিকেটার যখন পেমেন্ট পায় না তখন হয়তো এরকম জড়িয়ে যাইতে বাধ্য হয় যে আমার তো টাকা লাগবে। না না, এখন পেমেন্ট পান না মানে আপনি অন্যায় করবেন, বিষয়টা তো তা না। হ্যাঁ, মানে তাই তো হতে পারে না। আর ফিক্সিং কিন্তু আগেও ছিল, আপনি জানেন যে ফিক্সিং এর কারণে নিষিদ্ধ হওয়ার ঘটনাও আছে। এরপরে ওই যে যেটা বললাম যে একটা বছর বিরতি দিয়ে ক্লিন করে বিপিএল শুরু হয়েছিল, তারপরও অন অ্যান্ড অফ কিন্তু ফিক্সিং এর কিছু গুঞ্জন শোনা গিয়েছে। এবারের বিপিএল এর সবচেয়ে বড় আরেকটা ইমেজ সংকটের জায়গা যেটা, এবার কিন্তু ফিক্সিং এর গুঞ্জন বলেন বা ভিত্তি আছে এরকম খবর বলেন, সবকিছু মিলিয়ে বিষয়টা এমন প্রকাশ্য হয়ে গেছে, আপনি দেখেন যে সব জায়গায় এটা নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার হচ্ছে যে অনেক দিন পর বিপিএলটা যেন আবার সেই মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেই শুরুর সময়টায় ফিরে গেল। নন পেমেন্ট ইস্যু, ফিক্সিং সব কিছু মিলিয়ে মানে একেবারে একটা হযবরল অবস্থার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তো দিনের শেষে যেটা হয় যে বাংলাদেশের এই টুর্নামেন্টটা নিয়ে বাইরে যে বার্তাটা গেল সেটা আসলে বাংলা এই টুর্নামেন্টের ইমেজের জন্য খুব ভালো কিছু হলো না। আসলে একদম শেষ কোশ্চেন, হান্নান সরকার নির্বাচক ছিলেন, তিনি গতকালকে তার ইস্তফা দিয়েছেন। তিনি ইস্যুটা দেখিয়েছেন তার বেতন কিংবা কোচিং এর পরিমাণ। আসলে হান্নান সরকারের চলে যাওয়াটা এখন হচ্ছে যে ইটস এ প্রফেশনাল ওয়ার্ল্ড। ঠিক আছে, উনি ডিসাইড করেছেন যে উনি উনি যেহেতু ক্রিকেটার, কোচিং ব্যাকগ্রাউন্ড আছে, উনি কোচিংয়ে চলে যাবেন, তাই না? তো এখন হ্যাঁ, সব কিছুর পরেও কিন্তু এটা তার পেশা। তো পেশার দৃষ্টিকোণ থেকে উনি যদি মনে করে থাকেন যে নির্বাচক হিসেবে কাজ করাচ্ছে, ওনার কোচ হিসেবে কাজ করলে ওনার ফাইন্যান্সিয়াল বেনিফিটটা বেশি, ওনার প্রাপ্তিটা বেশি, আর্নিংসটা বেশি, আমি মনে করি যে এখানে আসলে বলার কিছু নাই, এটা ব্যক্তির নিজের ডিসিশন। হ্যাঁ, উনি যেটা ভালো মনে করেছেন, ওনার জন্য যেটা ভালো হবে মনে করেছেন, সেটাই উনি করেছেন এবং তার এই ফিউচার এন্ডেভারের জন্য বেস্ট উইশেস। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আসলে মাসুদ ভাই আসলে পুরো এইবারের বিপিএল এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিয়েছেন। তো